गुड मॉर्निंग स्टूडेंट्स। আমরা আগের দিন এলিমেন্ট কম্পাউন্ড সিম্বল অ্যান্ড ফর্মুলা এই চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম। আমরা পড়েছিলাম যে ম্যাটার কাকে বলে, ম্যাটারের ক্লাসিফিকেশন পড়েছিলাম, এলিমেন্ট নিয়ে ডিসকাস করেছিলাম। এলিমেন্টের আমরা পড়েছিলাম চারটে টোটাল পার্ট হয়, মেটাল, নন মেটাল, মেটালয়েড আর নোবেল গ্যাসেস। তার মধ্যে মেটাল পার্টটা আমরা কমপ্লিট করেছিলাম, মেটালের প্রপার্টি আর মেটাল কাকে বলে এগুলো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা নন মেটালটা পড়বো, তারপরে মেটালয়েড পড়বো, তারপরে নোবেল গ্যাস পড়বো। তো চলে আসছি আমরা নন মেটালস। নন মেটালস কাদেরকে বলে? নন মেটালস মানে যেগুলো মেটালস নয়, মানে মেটালের প্রপার্টি তুমি পাবে না, কারণ নন মেটাল একটা এলিমেন্টের পার্ট। মেটাল যেরকম এলিমেন্টের পার্ট ছিল, নন মেটালও এলিমেন্টের পার্ট। তো নন মেটাল আমরা সেই এলিমেন্টগুলোকেই বলবো যেগুলো মেটাল নয়, মানে মেটালের প্রপার্টি এর মধ্যে থাকবে না, তাই তো? আচ্ছা, তাহলে নন মেটাল যেহেতু মেটাল নয়, মেটালের প্রপার্টি যেহেতু হবে না, তাহলে নন মেটালের কী কী প্রপার্টি হবে? মেটালের যা যা প্রপার্টি, নন মেটালের প্রপার্টি কিন্তু ঠিক তার উল্টো। যেমন ধরো, আমি যদি প্রপার্টি ওয়াইজ ডিসকাস করি, মেটাল কি ছিল না, মেটালের সারফেসটা খুব শাইন করতো, মেটালের সারফেসটা খুব শাইন করতো, দে হ্যাভ ভেরি শাইনিং সারফেস। বাট নন মেটালের প্রপার্টি কিন্তু উল্টো, নন মেটাল কিন্তু কোনোদিন শাইন করে না, ওদের সারফেসটা খুব ডাল সারফেস হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রপার্টি কি হবে? দে হ্যাভ ডাল সারফেসেস, শাইন করে না নন মেটালের সারফেস, দে হ্যাভ ডাল সারফেসেস। বলো, নন মেটালের সারফেস খুব ডাল, দে আর নট ভেরি শাইন। এখানে এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে, তোমাকে কোয়েশ্চেন করবে যে দুটো নন মেটালের নাম বলো, যে দুটো নন মেটালের কিন্তু সারফেসটা ডাল নয়, শাইন সারফেস করে, মানে সারফেসটা শাইন। নন মেটাল কিন্তু সারফেসটা শাইন হবে, এটা এক্সেপশন। ঠিক আছে, নন মেটাল কিন্তু সারফেসটা হবে শাইন সারফেস, ডাল নয়, এটা এক্সেপশন। কারণ নন মেটাল তো ডাল সারফেস হওয়ার কথা, কিন্তু নন মেটালের সারফেসটা শাইন হবে। দুটো নন মেটালের নাম বলো। একটা হবে তোমার আয়োডিন, একটা হবে আয়োডিন, আরেকটা হবে কার্বন। এই দুটো নন মেটাল যাদের সারফেসটা কিন্তু ডাল হয় না, শাইন করে, আয়োডিন আর কার্বন। ঠিক আছে, কার্বনের দুটো ফর্মে আমরা দেখতে পাবো যে সারফেসটা শাইন হয়। একটা হচ্ছে ডায়মন্ড ফর্ম, আর একটা হচ্ছে গ্রাফাইট ফর্ম। কার্বনের এই দুটো ফর্মে আমরা দেখতে পাবো যে তাদের সারফেসটা শাইন করবে। আরেকটা হচ্ছে আয়োডিন। এই দুটো নন মেটাল কিন্তু শাইন সারফেস থাকে। ঠিক আছে, আচ্ছা, দু নম্বর প্রপার্টি হচ্ছে যে এদের যে নাম্বার, মানে নন মেটালসগুলো, সেই নন মেটালসগুলো কিন্তু মেটালের থেকে অনেক কম হয়। আমরা দেখবো আগের দিন পড়েছিলাম যে মেটালসের এলিমেন্টের মধ্যে ম্যাক্সিমামই নন মেটাল থাকে, তাই তো? ওরকমই নন মেটালস কিন্তু অনেক কম থাকে, মানে মেটালসের কম্প্যারিজনে আমি যদি যাই, তাহলে নন মেটাল কিন্তু অনেক কম থাকবে। যদি এলিমেন্টের ক্লাসিফিকেশন করো, তাহলে মেটাল সব থেকে বেশি থাকে, বুঝতে পারলে? আর কিছু মেটালয়েড থাকে, কিছু নন মেটাল থাকে, কিছু নোবেল গ্যাস থাকে, সব মিলিয়ে এলিমেন্ট। তার মধ্যে মেটাল সব থেকে বেশি থাকে, নন মেটাল কম থাকে ইন কম্পারিজন টু মেটালস। তাহলে আমরা লিখবো দে আর লেস ইন নাম্বারস, দে আর লেস ইন নাম্বারস অ্যাজ কম্পেয়ার টু মেটালস, অ্যাজ কম্পেয়ার টু মেটালস। ঠিক আছে, তিন নাম্বার প্রপার্টি কি? তিন নাম্বার প্রপার্টি হচ্ছে যে নন মেটালসগুলো তোমার হয় সফট সলিড হয়, সফট সলিড। ঠিক আছে, নন মেটালসগুলো কীরকম হয়? সফট সলিড হয় বা গ্যাস হয়, হয় সফট সলিড হবে বা গ্যাস হবে। তাহলে থার্ড প্রপার্টি হবে যে নন মেটালস আর ইদার সফট সলিডস অর গ্যাসেস, মানে নন মেটালগুলো জেনারেলি হয় সফট সলিড হয় বা গ্যাস হয়। ঠিক আছে, কিন্তু এখানে এক্সেপশন আছে। ঠিক আছে, এক্সেপশনটা আমি পরে বলছি, আগে এক্সাম্পলগুলো বলে দিই। যে নন মেটালসগুলো কি বললাম, যে সফট সলিড হয় বা সফট গ্যাস হয়। তো সফট সলিড নন মেটালের এক্সাম্পল কি? সফট সলিড নন মেটালের এক্সাম্পল অনেক আছে, যেমন ধরো সালফার আছে, ফসফরাস আছে, আয়োডিন আছে, এগুলো হচ্ছে সফট সলিড নন মেটাল, দেখবে তোমাদের বইতে দাওয়াই আছে। আর সফট গ্যাস নন মেটালের এক্সাম্পল কি? সফট গ্যাস নন মেটালের এক্সাম্পল যেমন ধরো অক্সিজেন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, এগুলো হচ্ছে সফট সলিড, সফট গ্যাসেস নন মেটাল। তো নন মেটাল দু রকমের হয়, সফট সলিড হতে পারে, সফট গ্যাসেস হতে পারে, বইতে দেখবে এক্সাম্পল দেওয়া আছে। এবার চলে আসে এক্সেপশন। এক্সেপশন কি? তোমাকে কোয়েশ্চেন করবে যে এমন একটা নন মেটালের নাম বলো যে নন মেটালটা লিকুইড হয়, এমন একটা নন মেটালের নাম বলো যে নন মেটালটা লিকুইড হয়, লিকুইড নন মেটাল। কারণ একটু আগে আমরা কি দেখলাম, যে নন মেটাল হয় সফট সলিড হয় বা সফট গ্যাসেস হয়, কিন্তু এই নন মেটালটা কিন্তু লিকুইড নন মেটাল, বাট দিস ইজ নট সফট সলিড অর সফট গ্যাসেস, দিস ইজ লিকুইড নন মেটাল। আনসার হবে ব্রোমিন। ব্রোমিন এমন একটা নন মেটাল যে নন মেটালটা কিন্তু লিকুইড। ঠিক আছে, এগুলো পড়তে হবে, মনে থাকবে। আচ্ছা,
4 নাম্বার প্রপার্টি কি নন মেটালের? 4 নাম্বার প্রপার্টি হচ্ছে যে দেখো আমরা মেটালের প্রপার্টি যখন পড়েছিলাম আমরা বলেছিলাম যে মেটালসগুলো ডাকটাইল হয়, মেটালসগুলো ম্যালিয়েবল হয়। নন মেটাল কিন্তু ডাকটাইলও নয়, ম্যালিয়েবলও নয়। ডাকটাইল মানে কি, তুমি মেটালসগুলোকে যে কোনো একটা থিন ওয়্যারের শেপ দিতে পারবে, পাতলা একটা ওয়্যারের মতো শেপ দিতে পারবে, ওই জন্য মেটালসকে ডাকটাইল বলা হতো। নন মেটাল কিন্তু কোনো ওয়্যারের শেপ দেওয়া যায় না, মানে নন মেটালসগুলো কি ডাকটাইল নয়। ঠিক আছে, মেটালসগুলো ম্যালিয়েবল ছিল কারণ মেটালসগুলোকে তুমি নিজের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারবে, মেটালসগুলোকে মেল্ট করে যে কোনো ইচ্ছে মতো শেপ দিতে পারবে, থিন শিটসের মতো শেপ হবে। আমি দেখবে বলেছিলাম আগের ভিডিওতে, তার জন্য মেটালসগুলো ম্যালিয়েবল হয়। নন মেটালসগুলোকে কিন্তু তুমি কোনো রকম কোনো শেপ দিতে পারবে না, কোনো থিন শিটসে কনভার্ট করা যায় না, তার জন্য নন মেটালগুলো ম্যালিয়েবল নয়। তাহলে আমরা কি লিখবো প্রপার্টি, যে নন মেটালস কিন্তু ম্যালিয়েবলও নয়, ডাকটাইলও নয়। দে আর নাইদার ম্যালিয়েবল নট ডাকটাইল। ঠিক আছে, দে আর নিদার ম্যালিয়েবল নর ডাকটাইল। ঠিক আছে, নেক্সট প্রপার্টি, নেক্সট নন মেটালের প্রপার্টি হচ্ছে যে মেটালসগুলো খুব হার্ড ছিল, তাই তো, ইজিলি তুমি ব্রেক করতে পারবে না মেটালসগুলোকে। নন মেটালস কিন্তু খুব ব্রিটেল, মানে ইজিলি ব্রেক করা যাবে। ঠিক আছে, কি লিখবো, দে আর ব্রিটেল ইন নেচার, দে আর ব্রিটেল ইন নেচার। ব্রিটেল মানে হচ্ছে ইজিলি ব্রেক করা যায়, বুঝতে পারলে? আচ্ছা, এর পরের প্রপার্টি, নেক্সট প্রপার্টি হচ্ছে নন মেটালসের, নন মেটালস আর দ্য ব্যাড কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। নন মেটালসের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি আর হিট কিন্তু ইজিলি পাস করতে পারে না। দে আর ব্যাড কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। মেটালসগুলো ছিল গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, বাট নন মেটালসগুলো কি, দে আর ভেরি ব্যাড কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। ঠিক আছে, বাট দেয়ার ইজ এ এক্সেপশন, এখানেও একটা এক্সেপশন আছে, এক্সেপশনটা মনে রাখতে হবে। তোমায় কোয়েশ্চেন করবে যে এমন একটা নন মেটালের এক্সাম্পল দাও যে নন মেটালটা কিন্তু তোমার গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এমন একটা নন মেটালের এক্সাম্পল দাও যে নন মেটালটা কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আনসার হবে কিন্তু কার্বন। কার্বনের গ্রাফাইট ফর্মটা, এটা কিন্তু নন মেটাল, বাট দিস ইজ নট আ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ইট ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। দেখো আগের দিনে একটু আগে বললাম না, কার্বনের দুটো ফর্ম হয়, ডায়মন্ড আর গ্রাফাইট। তার মধ্যে কার্বনের গ্রাফাইট ফর্মটা কিন্তু নন মেটাল, বাট তাও এ কিন্তু ইলেকট্রিসিটি ভালো কন্ডাক্ট করতে পারবে। দিস ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এটাই কোশ্চেন করবে যে নন মেটালসগুলো জেনারেলি ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়, কিন্তু এমন একটা নন মেটালের এক্সাম্পল দাও যে নন মেটালটা কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আনসার হবে কার্বন। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রপার্টি 7 নম্বর প্রপার্টি, মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কিন্তু কম হয়। ঠিক আছে, নন মেটালগুলোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হয়। কি লিখবো, লো বয়লিং পয়েন্ট অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হয় নন মেটালগুলোর। ঠিক আছে, মনে থাকবে। এখানেও এক্সেপশন আছে, এখানেও একটা এক্সেপশন আছে, এক্সেপশনগুলো মনে রাখতে হবে। তোমায় কোশ্চেন করবে এমন নন মেটালের এক্সাম্পল দাও যে নন মেটালগুলো তোমার কিন্তু মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট হাই হয়। এমন নন মেটালের এক্সাম্পল দাও যে নন মেটালগুলোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু হাই হবে, লো হবে না। আনসার হবে ডায়মন্ড আর গ্রাফাইট। আনসার হবে ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট। এটা কিন্তু এক্সেপশন। ঠিক আছে, তোমাকে কোশ্চেন করবে নন মেটালসের জেনারেলি মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট লো হয়, কিন্তু এমন দুটো নন মেটালের এক্সাম্পল দাও যে দুটো নন মেটালের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু হাই হবে, নন মেটাল বাট তাও হাই হবে। আনসার হবে ডায়মন্ড আর গ্রাফাইট। এই দুটোই নন মেটাল যাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কিন্তু হাই, লো নয়। এটা কিন্তু এক্সেপশন কেস। এই এক্সেপশন কেসগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, লাস্ট প্রপার্টি, 8 নম্বর প্রপার্টি। দেখবে মেটালসের প্রপার্টি যখন আমি বলেছিলাম যে মেটালসগুলো কিন্তু সোনোরাস হয়, মানে মেটালসগুলো যখন হাত থেকে পড়ে যাবে বা তুমি মেটালসগুলো যদি হিট করো, দে ক্যান প্রডিউস সাউন্ড, তাই জন্য মেটালসগুলো সোনোরাস হয়। নন মেটালস কিন্তু সোনোরাস নয়, মানে নন মেটালস কিন্তু কোনো রকম কোনো সাউন্ড প্রডিউস করে না। যখন ওটাকে হিট করবে বা কোনো কিছু দিয়ে তুমি হাত থেকে ফেলে দেবে বা হিট করবে কোনো কিছু দিয়ে নন মেটালস কান্ট প্রডিউস এনি সাউন্ড। তার মানে কি, নন মেটালসগুলো সোনোরাস নয়, দে আর নন সোনোরাস। তাহলে আমরা লিখব দে আর নন সোনোরাস, মানে নন মেটালসগুলো কিন্তু সাউন্ড প্রডিউস করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, আর একটা কোশ্চেন তোমাদের দেখবে দেয়, এটা এগুলো প্রত্যেকটা তোমার নন মেটালের প্রপার্টি এখানেই কমপ্লিট। ঠিক আছে,
এমসিকিউতে তোমাদের একটা কোশ্চেন করবে যে সব থেকে হার্ডেস্ট ন্যাচারালি নন মেটালের নাম বলো। সব থেকে হার্ডেস্ট ন্যাচারালি অকারিং নন মেটাল। কোশ্চেনটা হচ্ছে সব থেকে হার্ডেস্ট ন্যাচারালি অকারিং নন মেটাল। কোশ্চেন করবে সব থেকে হার্ডেস্ট ন্যাচারালি অকারিং নন মেটালের নাম বলো। আনসার হবে ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে কার্বনের ফর্ম। দেখো এখানে লিখেছিলাম কার্বনের দুটো ফর্ম হয়, ডায়মন্ড আর গ্রাফাইট। তার মধ্যে ডায়মন্ড হচ্ছে সব থেকে হার্ডেস্ট ন্যাচারালি অকারিং নন মেটাল। এটা জেনে রাখবে, তোমাদের বইতেও দেওয়া আছে দেখবে। ঠিক আছে, তো এই হলো তোমার নন মেটালসের প্রপার্টি। এরপরে দেখবে নেক্সট পেজে তোমাদের দেখবে বেশ কিছু নন মেটালের দেখবে এক্সাম্পলও পাবে, প্লাস দেখবে একটা চার্ট ফর্মে দেওয়া আছে, দেখবে মেটাল নন মেটাল পাশাপাশি করে দিয়েছে, প্রপার্টি দিয়েছে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, তারপরে ম্যালিয়েবিলিটি, ঠিক আছে, ডাক্টিলিটি, মেটালের কীরকম হয়, নন মেটালের কীরকম হয়, মেটালের হাই, নন মেটালের লো হয়, ওই চার্টটা কিন্তু পড়তে হবে। দেখবে এরপরেই দেওয়া আছে। আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 40। দেখবে চার্টে দেওয়া আছে, ওই জায়গাটা কিন্তু পড়তে হবে। দেখবে প্রপার্টি দেওয়া আছে, পাশে মেটাল আছে, নন মেটাল আছে, একদম উপরের দিকে। ম্যালিয়েবিলিটি, ডাক্টিলিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কার কীরকম হয়, ওটা একটা সাম আপ করে দিয়ে দিয়েছে। যেটা পড়লে প্রপার্টিতে নন মেটালের প্রপার্টি সেটি সাম আপ করে দেওয়া আছে, তো ওটা ওখান থেকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসছি আমি নেক্সট থার্ড যে ক্যাটাগরি এলিমেন্টের, সেটা হচ্ছে মেটালয়েড। মেটালয়েড কি না, মেটালয়েডও ওয়ান টাইপ অফ এলিমেন্টারি পার্ট, কিন্তু এদেরকে আমরা কি বলবো, এরা কিন্তু মেটালও নয় আবার নন মেটালও নয়। মেটালয়েড হচ্ছে এমন এলিমেন্ট যারা মেটালও নয় নন মেটালও নয়। বুঝতে পারলে? তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এরা মেটালের প্রপার্টিও কিছু কিছু শো করে, আবার কখনো কখনো নন মেটালের প্রপার্টিও শো করে। এদেরকে আমরা মেটালয়েড বলবো। তার ডেফিনেশন কি বলবো, যে মেটালয়েডস আর দ্য এলিমেন্টস হুইচ আর নাইদার মেটালস নন মেটালস। মেটালও নয় নন মেটালও নয়। দে শো সাম প্রপার্টিজ অফ মেটালস অ্যান্ড সাম প্রপার্টিজ অফ নন মেটাল। মানে কিছু মেটালের প্রপার্টি দেখবে, কিছু নন মেটালের প্রপার্টি দেখবে। যদি আমরা মেটালয়েডসের প্রপার্টি বলি, এই মেটালয়েডের মধ্যে তুমি কিছু মেটালের প্রপার্টি দেখতে পাবে, কিছু নন মেটালের প্রপার্টি দেখতে পাবে, কারণ এগুলো মেটালও নয় নন মেটালও নয়, এদের মাঝামাঝি। মানে কিছু মেটালের প্রপার্টি দেখতে পাওয়া যায়, কিছু নন মেটালের প্রপার্টি দেখতে পাওয়া যায়। তাহলে কি লিখবো, দিজ are the elements neither metals nor non-metals। মেটালসও নয় নন মেটালসও নয়, মেটালের প্রপার্টিও দেখা যায়, নন মেটালের প্রপার্টিও দেখা যায় এদের মধ্যে। এদেরকে আমরা মেটালয়েড বলবো। এক্সাম্পল কি, এক্সাম্পল আসবে অনেক এক্সাম্পল আছে, যেমন ধরো বোরন আছে, সিলিকন আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে। এগুলো সব হচ্ছে তোমার কি মেটালয়েডের এক্সাম্পল। বোরন, তারপরে আর্সেনিক, অ্যান্টিমনি, বোরন আছে, আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে, তারপরে সিলিকন আছে, SiLiCon, সিলিকন, আরও আছে, বইয়ে দেখবে এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে তোমার কি মেটালয়েডস। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে মেটালয়েডের পর আমরা চলে আসছি নেক্সট লাস্ট পার্ট এলিমেন্টের, যেটা হচ্ছে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। নোবেল গ্যাসেস বা এদেরকে ইনার্ট গ্যাসও বলে। নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। নোবেল গ্যাসেস বা ইনার্ট গ্যাসেস কাকে নোবেল গ্যাসেস বা ইনার্ট গ্যাসেস আমরা বলবো? দেখো, নোবেল গ্যাসেস বা ইনার্ট গ্যাস হচ্ছে সেই সমস্ত গ্যাসিয়াস এলিমেন্ট যেগুলো কেমিক্যালি খুব মানে আনরিঅ্যাক্টিভ হয়। মানে এরা জেনারেলি কিন্তু অন্য কোনো এলিমেন্টের সঙ্গে রিঅ্যাক্ট করতে চায় না। ঠিক আছে, কি বললাম, যে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস সেই গ্যাসিয়াস এলিমেন্টগুলোকে আমরা বলবো যারা সাধারণত খুব স্টেবল হয়, খুব আনরিঅ্যাক্টিভ হয়, যারা অন্য কোনো এলিমেন্টের সঙ্গে কিন্তু রিঅ্যাক্ট করতে চায় না। দে ডু নট রিঅ্যাক্ট কেমিক্যালি উইথ আদার এলিমেন্টস। তাদেরকে আমরা কি বলবো, নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস বলবো। বুঝতে পারলে? এরা খুবই আনরিঅ্যাক্টিভ হয়, মানে জেনারেলি রিঅ্যাক্ট করতে চায় না অন্য কোনো এলিমেন্টের সঙ্গে। বুঝতে পারলে? আর এই নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস কিন্তু খুব কম পাওয়া যায়, মানে অ্যাটমসফিয়ারে বা নেচারে আমরা কিন্তু খুব কম পাবো নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাসেস। ঠিক আছে, বুঝতে পারলে? এই নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস টোটাল হয় 6টা। আমরা যদি দেখি যে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস টোটাল কটা আছে, 6টা নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস পাওয়া যায় ফিক্সড। কি কি দেবে তোমাদের বইতে দেওয়া আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর র্যাডন। 6টা আছে টোটাল। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর র্যাডন। এই 6টা
নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস আছে, পাবে, এর বাইরে পাবে না। এরা প্রত্যেকেই কিন্তু আনরিঅ্যাক্টিভ, তারা কিন্তু অন্য কোনো এলিমেন্টের সঙ্গে কিন্তু রিয়্যাক্ট করে না, যার জন্য এদেরকে ইনার্ট বা গ্যাস বা নোবেল গ্যাস বলে। বুঝতে পারলে, এরা খুব কম পরিমাণেই পাওয়া যায় অ্যাটমসফিয়ারে বা নেচারে। হলো, তাহলে এলিমেন্ট আমাদের এখানেই শেষ হলো। আমরা 4টে টপিকই পড়লাম, মেটাল, নন মেটাল, মেটালয়েড আর নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিম্বলস, সিম্বলস অফ এলিমেন্ট, এলিমেন্টের সিম্বল। এই যে এত এত এলিমেন্ট আমরা রয়েছে, আমরা আগের দিন কি পড়েছিলাম যে টোটাল এখনো অবধি 118টা এলিমেন্ট ডিসকভার করা হয়েছে, তাই তো, টিল নাও। তো এই 118টা এলিমেন্ট নাম বাই নাম কিন্তু মনে রাখা পসিবল নয়, যার জন্য প্রত্যেকটা এলিমেন্টকে রিকগনাইজ করার জন্য তার একটা অ্যাব্রিভিয়েশন ফর্ম ডিসকভার করা হয়েছিল। অ্যাব্রিভিয়েশন ফর্ম মানে শর্টকাট, ছোট ফর্ম, যেটাকে আমরা বলবো কি সিম্বল। যে সিম্বলটা দিয়ে আমরা ডিফাইন করতে পারবো যে আমি কোন এলিমেন্টের কথা বলছি, শর্ট ফর্ম যেটাকে বলে। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টেরই আছে। তোমাদের বইয়ে দেখবে চার্ট করে দেখবে দেওয়া আছে, একটা চার্ট আছে দেখবে, ওই চার্ট করে প্রত্যেকটা দেওয়া আছে, নাম দিয়েছে, সিম্বল দিয়েছে, ওটা কিন্তু পড়তে হবে। জেনারেলি আমি দুটো জিনিস এখানে বলে দিই যে সিম্বলটা তুমি কীভাবে পড়বে। জেনারেলি প্রত্যেকটা এলিমেন্টের যা নাম, সেই নামের ফার্স্ট অ্যালফাবেটটা হচ্ছে তোমার সেই এলিমেন্টের সিম্বল, ফার্স্ট অ্যালফাবেট। যেমন ধর আমি যদি হাইড্রোজেন বলি, তো হাইড্রোজেনের সিম্বল কি হবে, প্রথম অ্যালফাবেটটা কি আছে, এইচ, তাহলে হাইড্রোজেনের সিম্বল হয়ে গেল ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল লিখতে হবে। ক্যাপিটাল এইচ মানে আমি হাইড্রোজেন বুঝবো, এটা হচ্ছে হাইড্রোজেনের সিম্বল। ঠিক আছে, আবার যদি ধরো আমি তোমাকে বললাম, ধরো বোরন বললাম, বোরন, ঠিক আছে, এর সিম্বল কি হবে, এর ফার্স্ট যে অ্যালফাবেটটা সেটাই হবে বোরনের সিম্বল, মানে ক্যাপিটাল বি, ক্যাপিটালে লিখতে হবে, মানে ফার্স্ট অ্যালফাবেটটা। ঠিক আছে, আবার যদি ধরো অক্সিজেন বলি, এর সিম্বল কি হবে, ওর নামের, অক্সিজেনের নামের ফার্স্ট যে অ্যালফাবেট সেটা ও। ঠিক আছে, এরকম করে সিম্বলগুলো এসছে প্রত্যেকটা এলিমেন্টে। এগুলোকে বলা হচ্ছে ইংলিশ নেম, মানে এলিমেন্টের ইংলিশ নেম। দেখো প্রত্যেকটা এলিমেন্টের দুরকম নাম হয়, ইংলিশ নেম হয় আর একটা হয় ল্যাটিন নেম। একটা হয় ইংলিশ নেম, একটা হচ্ছে ল্যাটিন নেম। কিছু কিছু এলিমেন্ট আছে যাদের ইংলিশ নেম ওয়াইজ ফার্স্ট অ্যালফাবেটটাকে সিম্বল হিসেবে নেওয়া হয়। যেমন ধরো হাইড্রোজেন আছে, বোরন আছে, অক্সিজেন আছে, কিছু কিছু এলিমেন্টে। আবার কিছু কিছু এলিমেন্ট আছে যাদের ইংলিশ নেমটাকে তোমার নেওয়া হয় না, তাদের ল্যাটিন নেমটাকে নেওয়া হয়। কেন নেওয়া হয় আমি পরে বলছি। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে প্রত্যেকটা এলিমেন্টের যে ফার্স্ট অ্যালফাবেটটা, সেই অ্যালফাবেটটাকে সিম্বল হিসেবে কনসিডার করা হয়, এটা প্রথমে বলা হয়েছিল। নেক্সট কি এসছে, এরপরে দেখা গেছে যে এত এলিমেন্ট ডিসকভার হয়েছে যে সেই এলিমেন্টগুলোর নাম দিতে গিয়ে বেশ কিছু এলিমেন্ট আছে যাদের এই ফার্স্ট অ্যালফাবেটটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, মানে দুটো এলিমেন্টেরই ফার্স্ট অ্যালফাবেটটা ম্যাচ করে যাচ্ছে। তখন কি করবে, তখন কি করে নাম দেবে? যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো আমি তোমাকে বললাম কার্বন, এটা একটা এলিমেন্ট। আবার বললাম ধরো ক্যালসিয়াম, এটা একটা এলিমেন্ট। আবার ধরো বললাম কোবাল্ট, এইটা একটা এলিমেন্ট। তো তিনটে এলিমেন্টই তুমি দেখো ফার্স্ট অ্যালফাবেটটা সি আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুল ফার্স্ট অ্যালফাবেটটা ক্যাপিটাল লেটারে আমাদের লিখতে হয় সিম্বল। তাহলে তিনটেরই তোমার ক্যাপিটাল সি হয়ে যাচ্ছে। তাহলে ক্যাপিটাল সি আমি যদি বলি, তুমি কি বুঝবে, কার্বন বুঝবে, ক্যালসিয়াম বুঝবে না কোবাল্ট বুঝবে? কনফিউজ হয়ে যাচ্ছ। তো এই কনফিউশনটা দূর করার জন্য বা এই কনফিউশনটা স্কিপ করার জন্য এর পরে নেক্সট রুল বলা হয়েছে যে যদি এরকম কোনো এলিমেন্টের ফার্স্ট অ্যালফাবেটটা ম্যাচ করে যায়, তাহলে সেক্ষেত্রে তোমাকে তার পরের অ্যালফাবেটটাকে কনসিডার করতে হবে, তার নেক্সট যে অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটটাকে কনসিডার করতে হবে। যেমন ধরো সি এর পরের অ্যালফাবেট কি আছে, এ আছে। তাহলে আমি যখন কার্বনের সি, এখানে সি এর পরের অ্যালফাবেট কি আছে, এ আছে। এখানে সি এর পরের অ্যালফাবেট কি আছে, ও আছে। তাহলে কোবাল্টের ফর্মুলা তখন আমি কি লিখবো, সি তো লিখবই, তারপরে নেক্সট অ্যালফাবেট যেটা ও আছে সেই ওটাকে লিখে দেবো ছোটো হাতে, ক্যাপিটালে কিন্তু নয়, প্রথমটা ক্যাপিটাল পরেরটা স্মল। মানে কোবাল্টের ফর্মুলা হয়ে যাবে সিও। প্রথম অ্যালফাবেটটা নিতে হবে, তারপরে যেহেতু ম্যাচ করে যাচ্ছে তিনটে, তার নেক্সট যে অ্যালফাবেটটা আছে সেটা স্মল লেটারে আমাকে লিখতে হবে। এটাই হচ্ছে ফর্মুলা কোবাল্টের। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এইখানেও দেখবে এরপরে কনফিউশন আসছে। কনফিউশন কি, প্রথমে কি বলেছিল যে এলিমেন্টের ফার্স্ট অ্যালফাবেটটা ক্যাপিটাল ফর্মে নিতে হবে, তারপরে কি এলো যে দুটো যদি ফার্স্ট অ্যালফাবেটটা ম্যাচ করে যায়, তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা তারপরে নেক্সট যে অ্যালফাবেট সেটা স্মলার লেটারে তোমাকে লিখতে হবে। এরপরে কি বলেছে যে যদি এমনও হতে পারে যে ফার্স্ট অ্যালফাবেটটা আর পরের অ্যালফাবেটটাও ম্যাচ করে যাচ্ছে, তখন কি করবে? যেমন ধরো এই দুটো এক্সাম্পল তুমি দেখো, ফার্স্ট অ্যালফাবেট সি, এখানেও ফার্স্ট অ্যালফাবেট সি, এখানে নেক্সট অ্যালফাবেট এ, এখানেও নেক্সট অ্যালফাবেট এ। তখন তুমি কি করবে? পরপর দুটো যখন ম্যাচ করে যাচ্ছে, তখন ওরা বলেছে যে যদি এরকম হয় দুটো এলিমেন্টে যে ফার্স্ট অ্যালফাবেটটাও ম্যাচ করে যাচ্ছে, পরের অ্যালফাবেটটাও ম্যাচ করে যাচ্ছে, তখন তোমাকে থার্ড অ্যালফাবেটটা নিতে হবে, তারপরে যেটা আছে সেটা নিতে হবে। ওই জন্য কার্বনের দেখবে যখন ফর্মুলা হয়, কার্বনের ফর্মুলা কিন্তু সি থাকবে,
কারণ কার্বনটা সবার আগে ডিসকভার হয়েছিল। এরপরে তোমার এসছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম এসছে এরপরে, ঠিক আছে, যার জন্য ক্যালসিয়ামের ফর্মুলা কি হয় সি এ। কারণ তুমি দেখো কার্বনের ক্ষেত্রে সি আছে এ আছে, ক্যালসিয়ামের ক্ষেত্রেও সি আছে এ আছে, তাহলে তুমি কি করে বলবে? সি এ দিয়ে তো বলতে পারবে না, কারণ সি এ তুমি যদি বলো তাহলে ক্যালসিয়ামও বোঝাবে কার্বনও বোঝাতে পারে। ওই জন্য ফার্স্ট অ্যালফাবেটটা আর পরের অ্যালফাবেটটা যদি ম্যাচ করে যায় তাহলে তোমাকে নিতে হবে তারপরের অ্যালফাবেটটা, বুঝতে পারলে? যেহেতু কার্বন ফার্স্টে ডিসকভার হয়েছে, বাকি এই তিনটের মধ্যে কার্বন সবার আগে ডিসকভার হয়েছে, যেন কার্বনের নাম সি দিয়েই বলা হয়। এরপরে তোমার ক্যালসিয়াম এসছে, তখন দেখা গেছে ক্যালসিয়ামেরও সি আছে, কার্বনেরও সি আছে। তো যেহেতু কার্বনটা সি দিয়ে নাম হয়ে গেছে অলরেডি, তখন ক্যালসিয়ামটা তাহলে সি এর পরে যেহেতু এ অ্যালফাবেট আছে, সেকেন্ড অ্যালফাবেটটা নিতে হবে অ্যাকর্ডিং টু দ্য রুল। তাহলে সি এ হয়ে গেল তোমার ক্যালসিয়াম। আবার কোবাল্ট তাহলে সিও হবে, কারণ সি তুমি বলতে পারবে না, সি বলে তো কার্বন বোঝাবে, তাহলে সি এর পরে ও দিতে হবে কোবাল্ট, তাহলে কোবাল্টের ফর্মুলা হয়ে যাবে সিও, বুঝতে পারলে? তো এইরকম করে কিন্তু করা হয়। যেমন ধর আমি যদি বলি কপার, ধর আরেকটা আমি এক্সাম্পল যদি দিই কপার, কপার কপার যদি বলি, কপারে তুমি দেখো কপারেরও তুমি সি বলতে পারবে না, কারণ কপারও তো সি দিয়ে আছে, তো সি ম্যাচ করে যাচ্ছে, সি হবে না। নেক্সট অ্যালফাবেট কি আছে ও, তাহলে সিও বলতে পারবে না, কারণ সিও মানে তো কোবাল্ট হয়ে গেছে, তাহলে কপারটাকে তুমি সিও বলতে পারবে না। তাহলে কপারের নাম কি দেবে? দেখো কপারের যে নামটা হয়, কপারের নামটা কি হয় তোমার ল্যাটিন নেম অনুযায়ী। আমি একটু আগে কি বললাম যে কিছু কিছু এলিমেন্টের ইংলিশ নাম অনুযায়ী হয়, কিছু কিছু এলিমেন্টের ল্যাটিন নাম অনুযায়ী হয়, ঠিক আছে? তো কপারের যে নামটা, কপারের নামটা কিন্তু ইংলিশ নেম অনুযায়ী হয় না, কপার এলিমেন্টের নামটা ল্যাটিন নাম অনুযায়ী হয়। কপারের ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম, CUPRUM, কিউপ্রাম, এটা হচ্ছে কপারের ল্যাটিন নেম। কপারটা হচ্ছে ইংলিশ নেম, কিউপ্রামটা হচ্ছে ল্যাটিন নেম। তো এই কিউপ্রাম ল্যাটিন নেম অনুযায়ী, যারা কপারেরই নাম, সেই অনুযায়ী কপারের কিন্তু সিম্বলটা হবে। তো কপারের দেখো কিউপ্রামে কি আছে, ক্যাপিটাল লেটার সি ফার্স্ট অ্যালফাবেট আছে, তো তুমি শুধু সি বলতে পারবে না, সি বললে তো কার্বন হয়ে যাবে, তো সি এর পরে যে নেক্সট অ্যালফাবেট আছে এটা নিতে হবে। নেক্সট অ্যালফাবেট কি আছে, ইউ আছে, তো এটা হয়ে যাবে ইউ, তাহলে কপারের ফর্মুলা হয়ে যাবে CU, ঠিক আছে? এটা অনেকে ভুল করে, অনেকে করে দেয় যে কপারের ফর্মুলা সিপি, কিন্তু তা কিন্তু নয়। কেন সিপি করে? কারণ আমি কি বলেছিলাম যে প্রথম অ্যালফাবেটটা নিতে হয় ক্যাপিটাল লেটারে, তাহলে সিটা নেবে। নেক্সট অ্যালফাবেট যদি ম্যাচ করে যায়, দেখো ম্যাচ করে যাচ্ছে, সিও এখানেও আছে, কোবাল্টেও সিও আছে, সিও বলতে পারবে না, নেক্সট অ্যালফাবেটটাও ম্যাচ করে যাচ্ছে, তখন তোমাকে তার পরেরটা নিতে হয় যদি সেকেন্ড অ্যালফাবেটটাও ম্যাচ করে যায়। তো ও এর পরে কি আছে, পি আছে, তো তুমি পি নেবে রুল অনুযায়ী। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, সিপি দাঁড়াচ্ছে, কিন্তু সিপি ফর্মুলা হয় না, কারণ কপারের যে ল্যাটিন নেম, কপারের যে ল্যাটিন নেম সেটা হচ্ছে কিউপ্রাম। তো কপার এলিমেন্টের নামটা তোমার কপার এলিমেন্টের যে সিম্বলটা ওটা ল্যাটিন নেম অনুযায়ী হয়, ল্যাটিন নেম যেহেতু কিউপ্রাম, জন্য ফর্মুলা হয়ে যাবে CU। তো এগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোন কোন এলিমেন্ট তোমার ইংলিশ নেম অনুযায়ী হয়, কোন কোন এলিমেন্ট ল্যাটিন নেম অনুযায়ী হয়, বুঝতে পারলে? এগুলো কিন্তু পড়তে হবে। যেমন ধর আরেকটা এক্সাম্পল আমি বলছি, যেমন ধর আয়রন, আয়রনের ফর্মুলা কি? তা রুল অনুযায়ী আয়রনের ফর্মুলা ক্যাপিটাল আই হওয়ার কথা, কারণ ফার্স্ট অ্যালফাবেট তোমার আই আছে, তাই তো? তাহলে আমি যদি বলি আয়োডিনের ফর্মুলা বলো, আয়োডিন, তাহলে তুমি কি বলবে, আয়োডিনের তো ফার্স্ট অ্যালফাবেট আই আছে, তাহলে আই দিয়ে তুমি কি বুঝবে, আয়োডিন বুঝবে না আয়রন বুঝবে? দেখা গেছে যে আয়োডিনটা তোমার সবার আগে ডিসকভার হয়েছে, আয়রনের আগেও ডিসকভার হয়েছে আয়োডিন, আয়োডিন ফার্স্ট ডিসকভার হয়েছে, ওই জন্য আয়োডিনকে সিম্বল করা হচ্ছে আই দিয়ে, যেহেতু আয়োডিনটা আগে ডিসকভার হয়েছে। তো আয়োডিনের ফর্মুলা সিম্বল হয়ে যাবে আই। আয়োডিনের পরে আয়রন এসছে, তো আয়রনকে তুমি তাহলে আই দিয়ে বলতে পারবে না, কারণ আই তো অলরেডি আয়োডিন হয়ে গেছে। আয়রনের নাম অ্যাকচুয়ালি হয় তোমার কি দিয়ে, ল্যাটিন নেম অনুযায়ী, ইংলিশ নেম অনুযায়ী হয় না আয়রনের নাম, এর নাম হয় ল্যাটিন নেম অনুযায়ী। আয়রনের ল্যাটিন নেম হচ্ছে ফেরাম, আয়রনের ল্যাটিন নেম হচ্ছে ফেরাম, FERRUM, আয়রনের ল্যাটিন নেম হচ্ছে ফেরাম, ঠিক আছে? তাহলে এই ল্যাটিন নেম অনুযায়ী আয়রনের সিম্বল হবে। তা আয়রনের প্রথমে কি আছে, এফ আছে, এফ, নেক্সট অ্যালফাবেট কি আছে, ই আছে, তাহলে ই, তা আয়রনের ফর্মুলা হয়ে যাবে FE। এবার তুমি কোশ্চেন করবে যে স্যার আপনি নেক্সট অ্যালফাবেট ইটা কেন নিলেন, আপনি এফটা কেন নিলেন না শুধু? হতেই পারে, কোশ্চেন করতেই পারো, এই কারণে নিলাম না কারণ আরেকটা এলিমেন্ট আছে ফ্লুরিন, এই ফ্লুরিনের ফর্মুলা তুমি কি বলবে? ফ্লুরিনের ফর্মুলা ফার্স্ট অ্যালফাবেট এফ আছে, তাহলে ফ্লুরিনের সিম্বল হয়ে যাবে এফ। এটা আগে ডিসকভার হয়েছে ফ্লুরিনটা, আয়রনের আগে ফ্লুরিন ডিসকভার হয়েছে, তো রুল অনুযায়ী ফার্স্ট অ্যালফাবেট এফ আছে, তাহলে ফ্লুরিনের ফর্মুলা সিম্বল হয়ে যাবে এফ। এবার তুমি যদি ফেরামের আয়রনের ল্যাটিন নেম ফেরাম, তো ফেরামেও তুমি যদি এফ করে দাও ফার্স্ট অ্যালফাবেটটা, তাহলে এফ ম্যাচ করে যাচ্ছে, ওই জন্য পরের অ্যালফাবেটটাকে ইটাকে নেওয়া হয়, তাহলে আলাদা আলাদা হবে, তুমি ডিস্টিংগুইশ করতে পারবে। তা আয়রনের ফর্মুলা হচ্ছে FE। তাহলে আমরা কি দেখলাম যে কিছু কিছু এলিমেন্ট তার নাম ল্যাটিন নেম অনুযায়ী হয়, কিছু কিছু এলিমেন্ট তাদের নাম ইংলিশ নেম অনুযায়ী হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? দেখবে তোমাদের বইতে বেশ একটা চার্ট দেওয়া আছে, প্রত্যেকটা দেখবে আলাদা আলাদা করে নাম দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে, ওগুলো পড়বে, ঠিক আছে? ওগুলো পড়লে বুঝতে পারবে। আচ্ছা, তো এটা গেল আমাদের সিম্বল অফ এলিমেন্ট। তাহলে আমরা সিম্বলটা কি দেখলাম না, সিম্বল হচ্ছে বেসিক্যালি একটা শর্ট ফর্ম,
যদি ভালো করে বুঝতে চাও তাহলে সিম্বল হচ্ছে বেসিক্যালি একটা শর্ট ফর্ম, এলিমেন্টের শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন ফর্ম, যেখানে আমরা কোনো একটা স্পেসিফিক এলিমেন্টের কথা বলি, ওই সিম্বলটা দিয়ে পার্টিকুলারলি কোনো একটা স্পেসিফিক এলিমেন্টের কথা বলা হয়। ইট ইজ দ্য শর্ট ফর্ম অফ দ্যাট এলিমেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট তোমাদের দেখো দিয়েছে, দেখো এই যে এতগুলো এলিমেন্ট আমরা ডিসকভার হয়েছে এখনো অব্দি, 118টা যে এলিমেন্ট ডিসকভার হয়েছে, এই 118টা এলিমেন্টকে প্রপারলি অ্যারেঞ্জ করা হয়। একটা টেবিলের মধ্যে 118টা এলিমেন্টকে প্রপারলি অ্যারেঞ্জ করা হয়, তাদের প্রপার্টি অনুযায়ী, তাদের মেটালিক প্রপার্টি, নন মেটালিক প্রপার্টি অনুযায়ী, তাদের অ্যাটমিক সাইজ অনুযায়ী অ্যারেঞ্জ করা হয়, একটা পার্টিকুলার টেবিলে অ্যারেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, যে টেবিলটাকে বলা হয় পিরিয়ডিক টেবিল, যে টেবিলটাকে বলে পিরিয়ডিক টেবিল। এইটা তোমরা যখন হায়ার ক্লাসে যাবে তখন আরও ডিটেলসে পড়বে যে পিরিয়ডিক টেবিল কী। এখন তোমরা জেনে রাখো, পিরিয়ডিক টেবিল হচ্ছে নাথিং বাট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দোজ এলিমেন্টস। 118টা এলিমেন্ট যে ডিসকভার হয়েছিল, সেই 118টা এলিমেন্টকে তোমার প্রপারলি অ্যারেঞ্জ করা হয় তাদের প্রপার্টি অনুযায়ী, সেই টেবিলটাকে বলা হয় পিরিয়ডিক টেবিল। বুঝতে পারলে? এটা ডিটেলস আমি এখন বলছি না, হায়ার ক্লাসে গেলে তুমি ডিটেলসটা বুঝতে পারবে। এখন শুধু জেনে রাখো যে পিরিয়ডিক টেবিল হচ্ছে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টস ইন ট্যাবুলার ফর্ম, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টস ইন ট্যাবুলার ফর্ম, এটাকেই বলা হয় পিরিয়ডিক টেবিল। তোমাদের সিলেবাসে পিরিয়ডিক টেবিল পুরোটা নেই, প্রথম 20টা এলিমেন্ট দেওয়া আছে, ফার্স্ট 20টা এলিমেন্ট, মানে 1 থেকে 20 অব্দি এলিমেন্ট তোমাদের সিলেবাসে আছে, বাকিগুলো সিলেবাসে নেই। 118টা এলিমেন্ট আছে, তাদের মধ্যে 1 থেকে 20 ফার্স্ট 20টা এলিমেন্ট তোমাদের পিরিয়ডিক টেবিলে অ্যারেঞ্জমেন্টটা দিয়েছে। দেখো তোমাদের বইতে দেখবে দেওয়া আছে, গ্রুপ পিরিয়ড করে দেওয়া আছে। পিরিয়ডিক টেবিলে দুটো পার্ট হয়, একটাকে বলা হয় গ্রুপ, একটাকে বলা হয় পিরিয়ড। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে দিয়েছে, আমি এখানে দেখাচ্ছি, দেখবে 1, তারপরে 1A, 2A, 3A, এগুলো দেখো দেওয়া আছে, 4A, 5A দেখবে দেওয়া আছে। এগুলো হচ্ছে তোমার কি গ্রুপ। ঠিক আছে, আবার কিছু, এটা হচ্ছে গ্রুপ। আবার পিরিয়ড দেখবে দেওয়া আছে, পিরিয়ড তোমার 1, 2, 3, 4 এগুলো দেওয়া আছে। এখানে সব এলিমেন্টগুলো বসানো আছে, কোন গ্রুপে কোন পিরিয়ডে কী কী এলিমেন্ট আছে। বুঝতে পারলে? পিরিয়ড টেবিলে তোমার দুটো পার্ট হচ্ছে, গ্রুপ আর পিরিয়ড। দেখবে তোমাদের বইতে এইরকম চার্ট বা ট্যাবুলার ফর্মে দেওয়া আছে, গ্রুপ 1A, 1A, 2A, 3A, 4 এগুলো দেওয়া আছে, আর পিরিয়ড 1, 2, 3 করে দেওয়া আছে। এখানে গ্রুপ আর আমরা কি করে বুঝবো কোনটা গ্রুপ কোনটা পিরিয়ড? না, পিরিয়ডটা হচ্ছে হরাইজেন্টাল রো, হরাইজেন্টাল রো, পিরিয়ড হচ্ছে হরাইজেন্টাল রো, এটাকে পিরিয়ড বলে। হরাইজেন্টাল রো, হরাইজেন্টাল রোটাকে বলা হয় পিরিয়ড, হরাইজেন্টাল রো। ঠিক আছে, হরাইজেন্টাল রো কোনগুলো? এইগুলো, এই যে এটা হচ্ছে হরাইজেন্টাল, এটা হচ্ছে হরাইজেন্টাল, মানে 1 নম্বর পিরিয়ড, 1-এর A পিরিয়ড, 2-এর A পিরিয়ড, 3-এর A পিরিয়ড, 4-এর A পিরিয়ড, 5-এর A পিরিয়ড, এরকম করে করে চলতে থাকবে। এটা হরাইজেন্টাল রোটা হচ্ছে তোমার পিরিয়ড। গ্রুপটা কোনটা? গ্রুপ হচ্ছে ভার্টিক্যাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল কলামস, ভার্টিক্যাল কলামস, ভার্টিক্যাল কলামসগুলো হচ্ছে গ্রুপ, মানে এইটা হচ্ছে গ্রুপ। 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ, এরকম করে করে পরপর আরও আছে। তো এই পিরিয়ড আর গ্রুপে তোমাকে প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু এই 118টা এলিমেন্টে অ্যারেঞ্জ করা থাকে। এবার তোমাদের 118টা নেই, তোমাদের প্রথম 20টা দেওয়া আছে, দেখবে এখন এলিমেন্টগুলো সব বসানো আছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লুরিন সব বসানো আছে। এটা ভালো করে দেখে নেবে একটু, যে কাকে বলে পিরিয়ডিক টেবিল। বুঝতে পারলে? আর এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, কারণ এর থেকে বেশি তোমাদের সিলেবাসে নেই। কাকে পিরিয়ড আর গ্রুপটা দেখে নেবে, যে পিরিয়ড হচ্ছে হরাইজেন্টাল রো, গ্রুপ হচ্ছে তোমার ভার্টিক্যাল কলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে আসছি, তোমাদের বইতে দেখবে দেওয়া আছে কমন এলিমেন্টস বলে দেওয়া আছে। দেখো বইতে দেখো দেওয়া আছে, ওর পাশেই দেখো দেওয়া আছে কমন এলিমেন্টস। 4টে তোমাদের দিয়েছে, ইন দ্য ইউনিভার্স, ইন দ্য আর্থস ক্রাস্ট, ইন দ্য অ্যাটমসফিয়ার, ইন দ্য হিউম্যান বডি। দেখো প্রথমে দিয়েছে ইন দ্য ইউনিভার্স। ইন দ্য ইউনিভার্সে কোন কোন এলিমেন্ট কমন পাওয়া যায়? হাইড্রোজেন আর হিলিয়াম আর দ্য 2 মোস্ট কমন এলিমেন্ট। হাইড্রোজেন আর হিলিয়াম এই দুটো এলিমেন্ট কমন ইন দ্য ইউনিভার্স। হাইড্রোজেন ফর্মুলা হচ্ছে H, হিলিয়ামের ফর্মুলা হচ্ছে He। কারণ তুমি যদি হিলিয়ামের স্পেলিং লেখো তাহলে হিলিয়ামের স্পেলিং হচ্ছে এইটা, হাইড্রোজেনের স্পেলিং যদি লেখো হাইড্রোজেনের স্পেলিং হচ্ছে এইটা। তো হাইড্রোজেন আগে ডিসকভার হয়েছে, তো ফর্মুলা কি হবে? ফার্স্ট অ্যালফাবেটটা ক্যাপিটাল ফর্মে, তাহলে ফর্মুলা হবে H। কিন্তু হিলিয়ামের দেখো প্রথম অ্যালফাবেটটা H আছে, তাহলে H দিয়ে তুমি তো আর হিলিয়াম বলতে পারবে না, কারণ H দিয়ে অলরেডি হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে তখন তোমাকে হাইড্রোজেনের পরের অ্যালফাবেটটা নিতে হবে রুল ওয়াইজ। তাহলে কি হবে? HE, ছোট হবে, এটা পরেরটা ছোট হাতের হয়, প্রথমটা ক্যাপিটাল লেটার হয়, এটা তো ফর্মুলা সিম্বলের নিয়ম। তাহলে He হয়ে যাবে হিলিয়াম। তাহলে হিলিয়ামের সিম্বল কি? He। তাহলে এই হাইড্রোজেন আর হিলিয়াম এই দুটো এলিমেন্টই তোমার ইউনিভার্সে কমন। ঠিক আছে, এটা 1 নম্বর দেখবে দেওয়া আছে তোমাদের, ইউনিভার্সে কমন পড়বে এগুলো। 2 নম্বর কি দিয়েছে? ইন দ্য আর্থ ক্রাস্ট। আর্থ ক্রাস্টে কোন এলিমেন্টটা কমন? দেখো লেখা আছে অক্সিজেন ইজ ইন দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট ফলোড বাই সিলিকন, অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন। তো সব থেকে আর্থ ক্রাস্টে ম্যাক্সিমাম যে এলিমেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের ফর্মুলা হচ্ছে O।
অক্সিজেনের পরে তুমি পাবে সিলিকন, সিলিকনের ফর্মুলা হচ্ছে এসআই, ঠিক আছে। আর কি পাবে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ফর্মুলা হচ্ছে এএল। আর কি পাবে, আর পাবে হচ্ছে আয়রন, আয়রনের ফর্মুলা হচ্ছে এফই। তো আর্থ ক্রাস্টে সব থেকে বেশি পাওয়া যায় অক্সিজেন, তারপরে সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে আয়রন, ঠিক আছে। সিলিকনের ফর্মুলা এসআই, কারণ সিলিকনের স্পেলিং দেখো SILICON, সিলিকন, ঠিক আছে। এবার সিলিকনের কেন এসআই নেওয়া হয়েছে, কেন এস নেওয়া হয়নি, কারণ সিলিকনের আগে এলিমেন্ট ডিসকভার হয়েছিল সালফার, SULPHEUR। সিলিকনের আগে সালফার ডিসকভার হয়ে গেছে, তো সালফারের যেহেতু ফার্স্ট লেটার এস আছে, তো সালফারকে এস দিয়ে সিম্বলাইজ করা হয়েছিল। এবার এর পরে সিলিকন ডিসকভার হয়েছিল, সিলিকনকে তার এস দিয়ে করা যাবে না, কারণ এস দিয়ে অলরেডি সালফার চলে এসছে। এসের পর তাহলে কি আছে, আই আছে, তোমাকে আইটাকে নিতে হবে, স্মল লেটারে লিখতে হবে, তাহলে সিলিকনের ফর্মুলা হয়ে যাবে SI। বুঝতে পারলে? এরকম করে করে রুলটা বুঝলেই তুমি করতে পারবে। অ্যালুমিনিয়ামের স্পেলিং কি, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ফর্মুলা হয়ে যাবে AL। প্রথমেরটা নিতে হয়, তারপরে স্মল এল আছে, স্মল এলটা নিতে হয়, AL, ক্যাপিটাল A স্মল এল, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফর্মুলা। বোঝা গেল? তো এগুলো তোমার আর্থ ক্রাস্টে। 3 নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে কোন কোন এলিমেন্ট কমন, দেখো লেখা আছে নাইট্রোজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে সব থেকে বেশি যে এলিমেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ফর্মুলা হচ্ছে, সিম্বল হচ্ছে N। সব থেকে বেশি নাইট্রোজেন পাওয়া যায় অ্যাটমসফিয়ারে, অলমোস্ট 78%, অলমোস্ট 78%, ঠিক আছে। সব থেকে বেশি এটাই পাওয়া যায় অ্যাটমসফিয়ারে, ঠিক আছে, নাইট্রোজেন। 4 নাম্বার, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, এই টপিকগুলো। 4 নাম্বার কি দিয়েছে, 4 নাম্বার দিয়েছে ইন দ্য হিউম্যান বডি। হিউম্যান বডিতে কি কি পাওয়া যায়, কোন কোন এলিমেন্ট পাওয়া যায় হিউম্যান বডিতে, দেখো লেখা আছে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আর দ্য মোস্ট কমন এলিমেন্টস বিকজ দে মেক আপ দ্য ডিফারেন্ট কম্পাউন্ডস ইন অল দ্য বডি সেলস। তাহলে হিউম্যান বডিতে সব থেকে কমন যে এলিমেন্ট সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কার্বনের ফর্মুলা C, হাইড্রোজেনের ফর্মুলা H, অক্সিজেনের সিম্বল হচ্ছে O। এই তিনটে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটে এলিমেন্ট খুব কমন হিউম্যান বডিতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই হলো তোমার এলিমেন্টের পার্ট। এই অবধি এলিমেন্টস আমরা ডিসকাস করলাম। এরপর আমরা চলে আসব কম্পাউন্ডসে। নেক্সট আমরা পড়ব কম্পাউন্ডস। এলিমেন্ট শেষ, এবার আমরা স্টার্ট করব কম্পাউন্ডস। দেখো কম্পাউন্ডস আমরা কাদেরকে বলবো, কম্পাউন্ডস মানে হচ্ছে পিওর সাবস্টেন্স। দেখবে আমরা যখন ম্যাটারের ক্লাসিফিকেশন করিয়েছিলাম ওখানে বলেছিলাম যে পিওর সাবস্টেন্সের দুটো পার্ট হয়, একটা কম্পাউন্ড, একটা এলিমেন্ট, তাই তো। এলিমেন্টটা তো অলরেডি আমরা পড়ে নিলাম পুরোটা, ওটা কিন্তু ওয়ান টাইপ অফ পিওর সাবস্টেন্স ছিল। সেরকম কম্পাউন্ডও কিন্তু পিওর সাবস্টেন্স, কারণ পিওর সাবস্টেন্সের দুটো পার্ট হয়, এলিমেন্ট আর কম্পাউন্ড। বাট দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কম্পাউন্ডটা পড়লে বুঝতে পারবে। তো বেসিক্যালি কম্পাউন্ডসগুলো হচ্ছে পিওর সাবস্টেন্স যেগুলো কেমিক্যালি কম্বাইন হয় দুটো বা দুটোর বেশি এলিমেন্টের সঙ্গে। মানে এলিমেন্টগুলো যখন কম্বাইন হয় একটার সঙ্গে একটা, দুটো এলিমেন্ট বা দুটোর বেশি এলিমেন্ট যখন কম্বাইন হয়ে যায় তখন সেগুলো তৈরি করে কম্পাউন্ড। বুঝতে পারলে? মানে কম্পাউন্ডস আর দ্য কম্বিনেশন অফ এলিমেন্ট। এবার এই যে এলিমেন্টগুলো কম্বাইন হবে সেই কম্বাইনগুলো কিন্তু ডেফিনেট প্রপোর্শনে কম্বাইন হয়, মানে যেরকম ইচ্ছে কম্বাইন কিন্তু হয় না, ডেফিনেট প্রপোর্শন বাই মাস এই অনুযায়ী কম্বাইন হয়। তার মানে আমরা কম্পাউন্ডকে কি বলবো না, কম্পাউন্ডস আর দ্য পিওর সাবস্টেন্সেস, ইট ইজ ফর্মড বাই দ্য কেমিক্যাল কম্বিনেশন অফ 2 or more এলিমেন্টস ইন আ ডেফিনাইট প্রপোর্শন বাই মাস। এই কথাটা লিখতে হবে, ইন আ ডেফিনাইট প্রপোর্শন বাই মাস। মানে এলিমেন্টগুলোর যে মাস, যে এলিমেন্টগুলো কম্বাইন হবে তাদের যে মাস, সেই মাসের রেশিও অনুযায়ী, ডেফিনেট রেশিও অনুযায়ী কম্বাইন হয়। তার মানে বেসিক্যালি কম্পাউন্ডস আর দ্য কম্বিনেশন অফ এলিমেন্টস, তাই তো। এলিমেন্টগুলো কম্বাইন হয়, কম্পাউন্ড তৈরি হয়। কী কী এক্সাম্পল হতে পারে, যেমন ধর আমি বললাম ওয়াটার। ওয়াটার কিন্তু কম্পাউন্ড, কারণ ওয়াটারের ফর্মুলা কি, H2O। তাহলে ওয়াটারের মধ্যে কী কী এলিমেন্ট আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, তো হাইড্রোজেন একটা এলিমেন্ট, অক্সিজেন একটা এলিমেন্ট, কম্বাইন হয়েছে, কম্বাইন হয়ে ওয়াটার তৈরি হয়েছে। তার মানে কি, দুটো এলিমেন্ট যদি কম্বাইন হয় সেটাকে আমরা কম্পাউন্ড বলবো, তার মানে ওয়াটার ইজ এ কম্পাউন্ড। তো সেই অনুযায়ী অনেক এক্সাম্পল আছে কম্পাউন্ডের, যেমন ধর মার্বেল আছে, বইতে দেখবে তাদের দাওয়া আছে, তোমাদের গ্লুকোজ আছে, সুগার আছে, ঠিক আছে। তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, প্রচুর এক্সাম্পল আছে। এগুলো সব হচ্ছে তোমার কি, কম্পাউন্ড। কারণ প্রত্যেকটা কম্পাউন্ডেই কিন্তু দেয়ার আর সার্টেন নাম্বার অফ এলিমেন্টস, তারা কম্বাইন হয়েছে, ডেফিনেট প্রপোর্শন বাই মাস অনুযায়ী কম্বাইন হয়েছে, ওই জন্য ওদেরকে আমরা কম্পাউন্ড বলছি, ঠিক আছে। আচ্ছা, কম্পাউন্ডকে কিন্তু মানে ব্রেক করা যায়, মানে কম্পাউন্ডকে তুমি যদি ব্রেক করো আরও সিম্পলার সাবস্টেন্স পাবে। কি পাবে, এলিমেন্টগুলো দিয়ে কম্পাউন্ড তৈরি হয়েছে, তো কোনো কম্পাউন্ডকে যদি আমরা ব্রেক করি তাহলে কি পাবো, এলিমেন্টসগুলোই পাবো। ধরো ওয়াটারকে তুমি যদি ব্রেক করো তাহলে কি পাবে, হাইড্রোজেন অক্সিজেনই পাবে, কারণ হাইড্রোজেন অক্সিজেন মিলেই তো ওয়াটার তৈরি হয়েছে। বুঝতে পারলে? তাহলে ওয়াটারকে ব্রেক করলে তুমি হাইড্রোজেন অক্সিজেন পাবে, মানে এলিমেন্টগুলো পাবে। তাহলে কম্পাউন্ডসকে যদি ব্রেক করা হয় আমরা কি পাবো, তার থেকে সিম্পলার সাবস্টেন্স পাবো, মানে এলিমেন্টগুলো পাবো, যে এলিমেন্টগুলো দিয়ে তোমার কম্পাউন্ডটা তৈরি হয়েছে।
সেই এলিমেন্টগুলোই পাবো। বুঝতে পারলে? আচ্ছা, তোমাদের বইতে দেখবে বেশ কিছু কম্পাউন্ডের এক্সাম্পল দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে, দেখবে পেজ নাম্বার 42-তে দেখবে কম্পাউন্ড আছে আর কি কি এলিমেন্ট আছে দেওয়া আছে। যেমন ধরো আমি ফার্স্ট চার্টটা রিড করছি। প্রথম দেখো ওয়াটার দিয়েছে, সুগার দিয়েছে, কমন সল্ট দিয়েছে, কমন সল্টের নিচে ব্র্যাকেটে দেখবে লেখা আছে সোডিয়াম ক্লোরাইড, আর কমন সল্টের ফর্মুলা। তারপরে দেখো অ্যামোনিয়া দিয়েছে, মার্বেল দিয়েছে, তারপরে ধরো স্যান্ড বা সিলিকা দিয়েছে, গ্লুকোজ দিয়েছে। প্রত্যেকটার কিন্তু কোন কোন এলিমেন্ট থাকে লেখা আছে, এগুলো কিন্তু পড়বে। এদের মধ্যে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, যেমন ধরো কমন সল্ট, এটা ইম্পর্টেন্ট। তারপরে অ্যালকোহল, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যেমন ধরো গ্লুকোজ, এটা ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম অক্সাইড, এটা ইম্পর্টেন্ট। জিঙ্ক ক্লোরাইড, এটা ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু পড়তে হবে, যে কম্পাউন্ডের নাম দেওয়া আছে আর কি কি এলিমেন্ট প্রেজেন্ট থাকে সেগুলো লেখা আছে, এগুলো পড়বে, ঠিক আছে। আচ্ছা, কম্পাউন্ডের পর চলে আসছি আমরা মলিকিউল। মলিকিউল কাকে বলে? দেখো, মলিকিউল মানে হচ্ছে যখন অনেকগুলো অ্যাটম কম্বাইন হয়, দুটো বা তিনটে বা তার বেশি অ্যাটম যখন কম্বাইন হয় তখন তৈরি করা হচ্ছে মলিকিউল। এবার এই যে অ্যাটমগুলো কম্বাইন হচ্ছে, এই অ্যাটমগুলো কিন্তু সেই ডেফিনেট প্রপোর্শনে কম্বাইন হয়। যেরকম কম্পাউন্ডের ক্ষেত্রে কি পড়েছিলাম, যে এলিমেন্টগুলো ডেফিনেট প্রপোর্শন বাই মাস কম্বাইন হচ্ছিল, সেরকম মলিকিউলগুলোও তাই। অ্যাটমগুলো যে কম্বাইন হবে দিয়ে মলিকিউল তৈরি করবে, সেই অ্যাটমগুলো কিন্তু একটা ডেফিনেট রেশিওতে বা ফিক্স রেশিওতে কম্বাইন হয়। ফিক্স রেশিও বা ডেফিনেট রেশিওতে অ্যাটমগুলো কম্বাইন হবে, কম্বাইন হয়ে তৈরি করবে মলিকিউল। মলিকিউলকে বলা হয় স্মলেস্ট ইউনিট অফ কম্পাউন্ড। মলিকিউলকে বলা হয় স্মলেস্ট ইউনিট অফ কম্পাউন্ড। কারণ মলিকিউলগুলোকে তুমি যদি দেখো, তা মলিকিউলগুলো কি হয়, অনেকগুলো কম্পাউন্ড যখন একসাথে কম্বাইন হয়ে তৈরি করবে মলিকিউল। এবার অনেকগুলো কম্পাউন্ড যখন তোমার কম্বাইন হচ্ছে, তো কম্পাউন্ডের মধ্যে কি থাকছে, এলিমেন্ট থাকছে। এলিমেন্টের মধ্যে কি থাকছে, অ্যাটম থাকছে। ভালো করে বোঝো জিনিসটা। মলিকিউল অ্যাকচুয়ালি কি আমি কি বললাম, অ্যাটমসগুলো যখন কম্বাইন হয়ে মলিকিউল তৈরি হয়, তাই তো। এর আরেকটা ডেফিনেশনও আছে। আরেকটা ডেফিনেশন কি, তুমি এরকমও বলতে পারো যে তোমার কম্পাউন্ডগুলো যখন কম্বাইন হবে একটার সঙ্গে একটা, তখনও তোমার মলিকিউল তৈরি করে। কারণ কম্পাউন্ডের মধ্যেই তোমার অ্যাটমটা থাকে। কি করে থাকে, কারণ কম্পাউন্ড কি দিয়ে তৈরি হয়, এলিমেন্ট দিয়ে তৈরি হয়, তাই তো। অনেকগুলো এলিমেন্ট যখন ডেফিনেট প্রপোর্শন বাই মাস কম্বাইন হয় তখন কম্পাউন্ড তৈরি হয়। এলিমেন্টের মধ্যে কি থাকে, অ্যাটম থাকে। তার মানে একটা কম্পাউন্ডকে তুমি যদি ব্রেক করো তাহলে কি পাবে, প্রথমে এলিমেন্ট পাবে, এলিমেন্টগুলোকে ব্রেক করলে কি পাবে, অ্যাটম পাবে। তার মানে আলটিমেট কম্পাউন্ডের মধ্যে অ্যাটমই থাকছে। তাহলে অ্যাটমসগুলো আলটিমেট কম্বাইন হয়ে মলিকিউল তৈরি হয়, এটাও বলতে পারো। আবার কম্পাউন্ডসগুলোও যদি একটা ফিক্স রেশিও বাই মাসে কম্বাইন হয় তাহলেও মলিকিউল তৈরি হয়। বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা, এটা বোঝা গেল। আচ্ছা, এরপরে দেখবে তোমাদের বেশ কিছু দেওয়া আছে পয়েন্ট ওয়াইজ। আমি প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে রিড করছি, দেখবে লেখা আছে বইতে। টু এক্সপ্লেন দ্য অ্যাবাভ ক্যারেক্টারিস্টিক্স উই টেক অ্যান এক্সাম্পল অফ আ ভেরি সিম্পল কম্পাউন্ড। যেমন ধরো ওয়াটার, মানে ফর্মুলা হচ্ছে H2। এই এক্সাম্পলটা নিয়েছে কম্পাউন্ডের, দিয়ে বোঝানো হয়েছে। কি লেখা আছে দেখো, হুইচ ওয়াজ আর্লিয়ার থট টু বি অ্যান এলিমেন্ট বাট লেটার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ইট ইজ এ কম্পাউন্ড। আগে মনে করা হয়েছিল যে ওয়াটার হচ্ছে একটা এলিমেন্ট, কিন্তু ওয়াটার অ্যাকচুয়ালি এলিমেন্ট নয়। বিকজ ওয়াটারের মধ্যে এলিমেন্ট তোমার কি আছে, দুটো আছে, হাইড্রোজেন অক্সিজেন, তারা কম্বাইন হয়েছে। তার মানে এলিমেন্টগুলো কম্বাইন হলে যেহেতু কম্পাউন্ড হয়, তার মানে ওয়াটার ইজ আ কম্পাউন্ড। ঠিক আছে। আচ্ছা, কি লেখা আছে দেখো ফার্স্ট পয়েন্টে, ওয়াটার ইজ ফর্মড হোয়েন দ্য টু এলিমেন্ট হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন কম্বাইন কেমিক্যালি ইন আ ফিক্সড রেশিও অফ 1:8 বাই মাস। তার মানে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন কিন্তু 1:8 রেশিওতে কম্বাইন হচ্ছে বাই মাস। মানে হাইড্রোজেন আর অক্সিজেন এরা কম্বাইন হয়ে যে ওয়াটার তৈরি করবে, এই যে বলেছিলাম ডেফিনেট প্রপোর্শন বাই মাস রেশিও অনুযায়ী কম্বাইন হবে, সেই রেশিওটা হচ্ছে 1:8 বাই মাস। এই রেশিও অনুযায়ী হাইড্রোজেন আর অক্সিজেন কম্বাইন হয়ে ওয়াটার তৈরি হয়। বুঝতে পারলে? তো এই কোশ্চেনটা কিন্তু দেয় যে হাইড্রোজেন আর অক্সিজেন যে কম্বাইন হয়ে ওয়াটার তৈরি হয়, তাহলে রেশিওটা কি, রেশিও হচ্ছে 1:8 রেশিও বাই মাস রেশিও অনুযায়ী। এটা পড়তে হবে, হাইড্রোজেন অক্সিজেন 1:8 রেশিওতে, মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখো দিয়েছে দ্য প্রপার্টিজ অফ ওয়াটার আর এন্টায়ারলি ডিফারেন্ট ফ্রম দোজ অফ ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্ট। মানে ওয়াটারের যা প্রপার্টি, সেই ওয়াটারের প্রপার্টি কিন্তু হাইড্রোজেনের প্রপার্টি আর অক্সিজেনের প্রপার্টির মতো হবে না। কারণ হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেনও একটা গ্যাস, কিন্তু ওয়াটার কি, ওয়াটার তো লিকুইড। তার মানে কি, হাইড্রোজেন অক্সিজেনের যা প্রপার্টি, হাইড্রোজেন অক্সিজেন কম্বাইন হয়ে যে ওয়াটার তৈরি হয়েছে, সেই ওয়াটারের প্রপার্টি কিন্তু এক নয়। তার মানে কি দাঁড়ালো, যে এলিমেন্টগুলো কম্বাইন হয়ে যে কম্পাউন্ডটা তৈরি হয়, কম্পাউন্ডের প্রপার্টি আর এলিমেন্টগুলোর প্রপার্টি কিন্তু এক হয় না। বুঝতে পারলে? বোঝা গেল। আচ্ছা, এরপরে দেখো দিয়েছে ওয়াটার মলিকিউল ক্যানট বি ব্রোকেন ইন্টু ইটস কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন বাই সিম্পল ফিজিক্যাল মেথড। ইটস কম্পোনেন্টস ক্যান অনলি বি সেপারেটেড বাই আ কেমিক্যাল প্রসেস নোন অ্যাজ ইলেকট্রোলিসিস। মানে এই যে আমি বললাম কম্পাউন্ডকে তুমি যদি ব্রেক করো তাহলে এলিমেন্টগুলো পাবে,
তাই তো সেরকমই ওয়াটারকে তুমি যদি ব্রেক করলে কি হাইড্রোজেন অক্সিজেন পাবে, যেহেতু হাইড্রোজেন অক্সিজেন এলিমেন্ট দিয়ে ওয়াটার তৈরি হয়েছে। কিন্তু ওয়াটারকে কিন্তু ইজিলি ব্রেক করা যায় না, মানে ওয়াটার থেকে ইজিলি তুমি ওয়াটারকে ব্রেক করে হাইড্রোজেন অক্সিজেন পাবে না, কোনো সিম্পল ফিজিক্যাল মেথডে কিন্তু হয় না। এই ওয়াটারকে ব্রেক করে হাইড্রোজেন অক্সিজেন পাওয়ার জন্য একটা কেমিক্যাল মেথড আছে, সেই কেমিক্যাল মেথডটাকে বলা হয় তোমার কি ইলেকট্রোলিসিস। সেই কেমিক্যাল মেথডটাকে বলা হয় ইলেকট্রোলিসিস। তাহলে ইলেকট্রোলিসিস হচ্ছে এমন একটা কেমিক্যাল মেথড যে মেথডে ওয়াটার থেকে হাইড্রোজেন অক্সিজেন তোমার কি হয় সেপারেট করা হয়। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো দিয়েছে হিট অ্যান্ড লাইট আর প্রডিউসড ওয়েন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন বার্ন টুগেদার অ্যান্ড কেমিক্যালি কম্বাইন টু ফর্ম ওয়াটার। মানে হাইড্রোজেন অক্সিজেনকে যখন বার্ন করা হয় দিয়ে কেমিক্যালি কম্বাইন করে ওয়াটার ফর্মেশন করা হয় তখন কিন্তু তোমার হিট প্রডিউস হয়, হিট আর লাইট প্রডিউস হয়। ঠিক আছে? আচ্ছা, তো এটা ওয়াটার দিয়ে এক্সাম্পলটা বোঝানো হয়েছে কম্পাউন্ডটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখবে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে কমন সল্ট। কমন সল্ট দেখো এরপরে দেখা আছে কমন সল্ট, এটা একটা এক্সাম্পল দিয়েছে, এটা পড়লে বুঝতে পারবে। কমন সল্ট, কমন সল্টের ফর্মুলা কি? কমন সল্টের ফর্মুলা হচ্ছে NaCl। এর আরেকটা নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, কমন সল্ট NaCl, আর কমন সল্টের আরেকটা নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে NaCl এ কি কি আছে? Na আছে মানে সোডিয়াম, Na হচ্ছে সোডিয়ামের সিম্বল, ক্লোরিন মানে Cl, Cl হচ্ছে তোমার কি ক্লোরিনের সিম্বল। ঠিক আছে? তো এখানে সোডিয়ামও একটা অ্যাটম আছে, ক্লোরিনও একটা অ্যাটম আছে, সেই দুটো অ্যাটম কম্বাইন হয়ে তৈরি করেছে কি NaCl। মানে সোডিয়াম একটা এলিমেন্ট বলতে পারো, ক্লোরিনও একটা এলিমেন্ট বলতে পারো, কম্বাইন হয়ে কি তৈরি করেছে? NaCl তৈরি করেছে, কম্পাউন্ড তৈরি করেছে। বুঝতে পারলে? তাহলে এই NaCl হচ্ছে কমন সল্ট। NaCl কিন্তু সেই ওয়াটারের মতোই কিন্তু প্রপার্টিগুলো এখানে এক্সপ্লেন করা আছে, যে NaCl কি রেশিওতে কম্বাইন হচ্ছে। দেখো এখানে লেখা থাকবে যে NaCl যদি তুমি দেখো হাইড্রোজেন অক্সিজেন যেরকম 1:8 রেশিওতে বাই মাস কম্বাইন হয়ে যায়, তেমনি NaCl একটা ফিক্সড রেশিওতে কম্বাইন হয়। ঠিক আছে? সিমিলারলি দেখো লেখা আছে অ্যানাদার এক্সাম্পল ইজ কমন সল্ট হুইচ ইজ এ কম্পাউন্ড সোডিয়াম ক্লোরাইড মেড আপ অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরিন। সোডিয়াম ক্লোরিন দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে? আচ্ছা, সোডিয়াম ইজ আ মেটাল দ্যাট ইজ স্টোর্ড ইন কেরোসিন অয়েল অ্যাজ ইট রিয়াক্টস ভেরি ফাস্ট উইথ এয়ার অ্যান্ড ওয়াটার। দেখবে এখানে লেখা আছে সোডিয়াম মেটালটাই কিন্তু কেরোসিনের মধ্যে রাখা হয়, কারণ সোডিয়ামটা হচ্ছে খুব হাইলি রিয়াক্টিভ। মানে ওয়াটারের যদি কন্ট্যাক্টে আসে বা এয়ারের যদি কন্ট্যাক্টে আসে তখন সোডিয়াম কিন্তু খুব হাইলি রিয়াক্টিভ, প্রচণ্ড রিয়াকশন করে, আর সেক্ষেত্রে কিন্তু মানে আগুন লেগে যাওয়ার সম্ভাবনাও থাকে। যার জন্য এটাকে স্কিপ করার জন্য, এটা যাতে না হয় তার জন্য সোডিয়ামকে কিন্তু কেরোসিনের মধ্যে রাখা হয়। ঠিক আছে? এটা কোশ্চেনটা দেয়। আচ্ছা, এরপর দেখো লেখা আছে ক্লোরিন ইজ ভেরি রিয়াক্টিভ গ্রিনিশ ইয়েলো গ্যাস হুইচ ইজ এ পয়জনাস। ক্লোরিন কিন্তু খুব পয়জনাস গ্যাস। ঠিক আছে? হোয়েন দিজ টু এলিমেন্টস কম্বাইন কেমিক্যালি দে ফর্ম কমন সল্ট, আর নন পয়জনাস হোয়াইট সলিড সাবস্টেন্স দ্যাট উই ইউজ ইন আওয়ার ফুড টু অ্যাড টেস্ট অ্যান্ড টু অবটেন নিউট্রিশন। মানে এই দুটো এলিমেন্টকে যখন কম্বাইন করা হয়, সোডিয়াম কি বললাম হাইলি রিয়াক্টিভ, যার জন্য কেরোসিনে স্টোর করা হয় যাতে ওয়াটার আর এয়ারের কন্ট্যাক্টে না আসে, আর অন্যদিকে ক্লোরিন কিন্তু খুব পয়জনাস, তার মানে দুটোই কিন্তু কি ডেঞ্জারাস। তাই তো? তো এই দুটো এলিমেন্টকে যখন কম্বাইন করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করা হয়, এই সোডিয়াম ক্লোরাইডের যে প্রপার্টি একদম সোডিয়াম আর ক্লোরিনের থেকে কিন্তু আলাদা হবে। কারণ আমি একটু আগে বললাম যে কম্পাউন্ডের যে কেমিক্যাল প্রপার্টি বা ফিজিক্যাল প্রপার্টি সেগুলো কিন্তু যে দুটো এলিমেন্ট দিয়ে এই কম্পাউন্ডে তৈরি হচ্ছে তাদের থেকে কিন্তু আলাদা হয়। এই NaCl দেখবে বা সোডিয়াম ক্লোরাইড দেখবে হোয়াইট কালারের হয়, সাদা। আমরা যে খাবারে যে নুনটা ইউজ করি না, আমরা যে খাবারে সল্ট ইউজ করি, এই সল্টটা হচ্ছে অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড। ওই সল্টটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আমরা তো খাবারের টেস্টের জন্য সল্ট ইউজ করি, তো সেই সল্ট অ্যাকচুয়ালি দিট ইজ নাথিং বাট সোডিয়াম ক্লোরাইড। তো কালারটা কীরকম হয়? সল্টের হোয়াইট কালার হয়। তো এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তা টোটালি ডিফারেন্ট এই সোডিয়াম আর ক্লোরিনের থেকে। বুঝতে পারলে? আচ্ছা, হয়ে গেল। এরপরে দেখবে তোমাদের একটা দেওয়া আছে NB করে, দেখবে নিচে লেখা আছে মিক্সচার্স। মিক্সচার্স কাদেরকে বলে? মিক্সচার্স মানে হচ্ছে দুটো বা দুটোর বেশি এলিমেন্ট যখন যে কোনো রেশিওতে কম্বাইন হয় কেমিক্যালি, তখন তাকে বলা হয় মিক্সচার। কি বললাম? দুটো বা দুটোর বেশি এলিমেন্ট যে কোনো রেশিওতে, যে কোনো প্রপোর্শনে যদি কম্বাইন হয়, ঠিক আছে, কিন্তু কেমিক্যালি কম্বাইন হওয়া যাবে না, যে কোনো রেশিওতে কম্বাইন হবে, কোনো ফিক্সড রেশিও থাকবে না, যে কোনো রেশিওতে কম্বাইন হবে কিন্তু কেমিক্যালি কম্বাইন হওয়া যাবে না, তখন তাকে বলা হয় মিক্সচার। তাহলে মিক্সচার হচ্ছে ইট ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ এলিমেন্টস। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে মিক্সচার আর কম্পাউন্ডের মধ্যে ডেফিনেশন কি, মানে ডিফারেন্স কি। কম্পাউন্ড আমি কি বলেছিলাম? কম্বিনেশন অফ এলিমেন্ট, দুটো বা দুটোর বেশি এলিমেন্ট যখন কম্বাইন হয় তখন কম্পাউন্ড তৈরি হয়। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে এলিমেন্টগুলো যে কম্বাইন হবে, সেই কম্বাইনের ক্ষেত্রে কিন্তু একটা ডেফিনেট রেশিও থাকবে, ডেফিনেট প্রপোর্শন থাকবে। এই ডেফিনেট রেশিও কিন্তু মিক্সচারের ক্ষেত্রে থাকে না। মানে মিক্সচারের ক্ষেত্রে যখন এলিমেন্টগুলো কম্বাইন হবে, কোনো ডেফিনেট রেশিওতে বা ডেফিনেট প্রপোর্শনে কম্বাইন হয় না, যে কোনো রেশিওতে বা যে কোনো প্রপোর্শনে কম্বাইন হতে পারে। এইটাই একমাত্র ডিফারেন্স। ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, তোমাদের বইতে দেখবে নেক্সট পার্টে দেখবে একটা চার্ট দেওয়া আছে, কম্পাউন্ড দিয়েছে, এলিমেন্ট দিয়েছে, আর রেশিও দেওয়া আছে। ওটা পড়বে। যেমন ধরো ফার্স্ট এক্সাম্পলটা দিয়েছে, একদম লাস্ট পেজ চলে যাও, পেজ নাম্বার 43-তে দেখবে উপরে একটা চার্ট দেওয়া আছে। প্রথমে কম্পাউন্ড লেখা আছে, তারপরে এলিমেন্ট লেখা আছে, তারপরে
রেশিও লেখা আছে যে কি রেশিও বাই মাসে কম্বাইন হচ্ছে। দেখো প্রথমেই এক্সাম্পল দিয়েছে ওয়াটারের মধ্যে কি কি এলিমেন্ট আছে, হাইড্রোজেন অক্সিজেন, রেশিও দেখো 1:8 দেওয়া আছে, এই যে যেটা আমরা বললাম। তারপরে দেখো দিয়েছে কার্বন ডাইঅক্সাইড CO2, এলিমেন্ট কি কি আছে CrO, কার্বন আর অক্সিজেন, কি রেশিও দিয়েছে 3:8, ঠিক আছে। তারপরে দেখো কি দিয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, কি কি এলিমেন্ট আছে নাইট্রোজেন আর অক্সিজেন, কি রেশিও দিয়েছে 7:16। এই রেশিওগুলো কিন্তু মুখস্থ করবে প্রত্যেকটা, ঠিক আছে, প্রত্যেকটা মুখস্থ করবে। স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaRCl, এই যে NaRCl, এদের রেশিওটা কত 23:35.5, এই রেশিওতে কম্বাইন হয়, সোডিয়াম আর ক্লোরিন মিলে NaCl তৈরি করে 23:35.5, ঠিক আছে। এগুলো পড়তে হবে, এগুলো দেওয়া আছে দেখবে, প্রত্যেকটা পড়বে, ঠিক আছে। তাহলে এই হলো তোমার কম্পাউন্ডের পার্ট। আমাদের ফার্স্ট যে পার্টটা এই চ্যাপ্টারের এলিমেন্ট কম্পাউন্ডের যে ফার্স্ট পার্টটা আমাদের এখানেই শেষ। এর পরের দিন আমরা নেক্সট পার্ট যেটা আছে চ্যাপ্টারের সেকেন্ড পার্ট অ্যাটমস মলিকিউলস থেকে দেখবে আছে, ওই অ্যাটমস মলিকিউলস থেকে নেক্সট দিন আমরা স্টার্ট করব, ঠিক আছে। এটা ভালো করে পড়ে রাখবে, নাহলে কিন্তু এর পরের দিন অ্যাটমস মলিকিউলসটা বুঝতে পারবে না, বিশেষ করে সিম্বলগুলো পড়তে হবে, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি রইল, নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। থ্যাংক ইউ।